আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি আছে সেটা কমানোর জন্যে আমেরিকা থেকে ১৫টা বোয়িং 747 কিনেছে এবং সেগুলোর দাম ৩৭,০০০ কোটি টাকা। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে গেলে বাংলাদেশের উপর যে রিসিপ্রোকাল ট্যাক্সটা আরোপ করা হয়েছে 20% সেটা কমে যাবে এবং বাংলাদেশের পোশাক শিল্প আমেরিকা মার্কেটে হয়তো জায়গা করে নিতে পারে, সে আশাবাদ থেকে এই কাজটা করেছে। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রোডাকশন, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই শিল্প কারখানা চলার জন্য যেই জনবল, সেগুলো যেহেতু উচ্চ মূল্যের, সুতরাং সেখান থেকে যে কোনো কিছু বাংলাদেশ কিনতে গেলে যেটা হবে, বাংলাদেশকে বেশি দাম দিতে হবে। সুতরাং বাংলাদেশের অর্থনীতি যেটা ভঙ্গুর অর্থনীতি, সেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রোডাক্টগুলোকে যদি কালেক্ট করা হয় সেটা বাংলাদেশের জন্য ভায়াবল হবে না, বরং বাংলাদেশের জন্য আশেপাশে যে দেশগুলো আছে আর অনুন্নত দেশগুলো আছে যেখানে শ্রমের দাম কম, উৎপাদন বেশি হয়, সুতরাং সেগুলো বাংলাদেশের জন্য ভায়াবল। যেমন তেল যদি আমরা মিডল ইস্ট থেকে না কিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনে, দামটা বেশি পড়ে যাবে, কারণ খরচ প্লাস উত্তোলন দুটার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যটা বেশি পড়বে। সুতরাং বাংলাদেশের সরকারের এই যে এই অবস্থানটা, সেটা বাংলাদেশের জন্য সাস্টেইনেবল না, বরং উচিত ছিল অন্য কোনো উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশনে যাওয়া। যেমন করে ইইউ এবং ভারত কী করেছে, মুক্ত বাণিজ্যের দিকে চলে গিয়েছে। তাদের এক দেশ অন্য দেশের উপর কোনো রকমের ট্যাক্স আরোপ করতে পারবে না। এই অবস্থা যদি ভারত কন্টিনিউ করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই ভয়াবহ রকম হয়ে দেখা দিতে পারে। বিএনপি পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান একটা কথা বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান। এভাবে যদি এনসিপি যদি বলে যে বুড়োদেরকে যুক্ত করা যাবে না, আবার যদি বুড়োদের দল মনে করেন যদি জাতীয় পার্টি, তারা যদি বলে যে না, যুবকদেরকে যুক্ত করা যাবে না, তাহলে কী দাঁড়াবে? তাহলে যেটা দাঁড়াবে, ওই পরিচালনা কমিটিতে যুক্ত করার মতো কেউ থাকবে না। তাহলে এই যে গড়পড়তা একটা প্রক্রিয়াতে চলে যাওয়া, বিএনপির এই যে এই দাবিগুলো কতটা কতটা মানে অযোগ্য, এগুলো এখান থেকে বোঝা যায়। কেন ছাত্রটাকে ভোটার না, ছাত্ররা একটা দল করেছে, এখন সেজন্য তাদেরকে নেওয়া যাবে না। বুড়োরা দল করেনি, বিএনপির দলটা বুড়োদের না, তাহলে বুড়োদেরকে তো ছাত্ররা তো বলতে পারে বুড়োদেরকে নেওয়া যাবে না। নির্বাচন কমিশনের কাছে এই ধরনের দাবিগুলো যদি নিয়ে যায়, দেশ চলবে কিভাবে? বরং বলা উচিত যে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নির্বাচনের কাজে নিয়ে আসা উচিত। তারা যেমন প্রতারকদেরকে, ব্যাংক ডাকাতদেরকে, ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে, এখন মনোনয়ন বাতিল করছে হাইকোর্ট। যোগ্য লোক বাছাই করতে পারে না, যোগ্য লোকগুলো কথাও বলতে পারে না, এমন একটা অবস্থা। টিআইবি একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছে তফসিল ঘোষণার 36 দিনে 15 জন রাজনৈতিক নেতাকর্মী মারা গিয়েছে। সুতরাং বাংলাদেশের নির্বাচনের জন্য এটা একটা মানে রেড ফ্ল্যাগ, এটা একটা খারাপ বার্তা। সামনের দিনগুলোতে নির্বাচনী মাঠে লড়াইটা যত বেশি জমে উঠবে, তত সহিংস হয়ে উঠতে পারে। এবং আমরা বলেছিলাম যে 12 তারিখে, যেহেতু 12 তারিখ একটা মাত্র দিনের, যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যাবে। এবং আমাদের ধারণা হচ্ছে জামাত শিবির যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তাদের যেহেতু প্রচণ্ড রকমের ডিসিপ্লিন আছে এবং তারা যেহেতু আন্ডারডগ হিসেবে শুরু করেছে, তাদের যেহেতু প্রচণ্ড রকমের মোটিভেশন আছে, সুতরাং তারাই 12 তারিখে নির্বাচনী মাঠে খেল দেখিয়ে দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। বিএনপি প্রচণ্ড রকমের সুপিরিয়র একটা পজিশন থেকে শুরু করে আস্তে আস্তে তারা হারার দিকে যাচ্ছে। দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলতেছে। আমাদের আমি বলেছে বগলের তলে ঋণ খেলাপিদেরকে রেখে ঋণ খেলাপি জিরো টলারেন্সের যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো বাগাড়ম্বর। আমরা দেখেছি 2001 থেকে 2006 বিএনপি পরপর 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ফ্রি অনেক কিছু মানুষকে দিচ্ছে, প্রতারণা দিচ্ছে, দুর্নীতির মতো করে কথাবার্তা বলছে, পুরনো বাংলাদেশের মতো করে কথাবার্তা বলছে, নতুন বাংলাদেশের হয়ে তারা কথাবার্তা বলতে পারছে না। সেজন্যই জামাতের আমির বলছে ঋণ খেলাপিদের বগলের তলে রেখে ঋণ খেলাপি বা জিরো টলারেন্স এগুলো নিয়ে কথা বললে জনগণ সে কথাগুলো বিশ্বাস করবে না। এবং সেজন্যই সমাজের নানা অঙ্গনে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, মানে একদম বিনামূল্যে ইন্টারনেট, এরকম নানা কিছুর যে ফুলঝুরি বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেগুলো প্রত্যেকটা প্রত্যাখ্যাত হচ্ছে। জামাতের মানে একটা কথা বলেছে, আমাদের মাথাগুলো পচা। অবশ্যই তারেক রহমান শীর্ষ নেতৃত্ব হয়ে যেরকমের প্রতারণার
প্রমিসগুলো করছেন, প্রতারণার উৎসবে মেতে উঠছেন, প্রতারণার ফুলঝুরি দিচ্ছেন লোকজনকে, সেটা আমাদেরকে যেটা বলে মাথাগুলো অবশ্যই পচা। আর পচা না হলে ইন্টারমিডিয়েট পাস একজন মানুষ থাকতে পারে এই সময়টাতে, বাবা মা দুজন প্রধানমন্ত্রী ছিল, এই অবস্থায় এরকম করে কথাবার্তা কেন আসবে? সো মাথাগুলো অবশ্যই পচা। আর বিএনপির এবং জামাত ইসলামকে যদি কম্পেয়ার করা হয়, জামাত ইসলামের মাথাগুলো মোটামুটি অবশ্যই ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করেছে। বাংলাদেশে মেডিকেল পড়াটাই হচ্ছে, সরকারি মেডিকেল পড়াটাই হচ্ছে গিয়ে যোগ্যতার একটা চূড়ান্ত স্বীকৃতি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাথে জামাতের শীর্ষ নেতৃত্বে বিশাল একটা ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সের জন্যই জামাত গত 17 মাসে বাংলাদেশকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। যেখানে যে দলটা নিষিদ্ধ হওয়ার কথা ছিল, সেই দলটাই বাংলাদেশের সরকারে ক্ষমতায় চলে আসার চিন্তা ভাবনা করছে, এবং বিএনপি সেটাকে ভয় পাচ্ছে। বিএনপি এমন না যে বিএনপি সেটাকে কনসিডারই করছে না, বিএনপি জানে কি হতে পারে। কারণ আমরা অলরেডি হিসাব করে বলে দিয়েছি যে আওয়ামী লীগের ভোটগুলা জামাতের বাক্সে যাবে, জামাতের বাক্সে গেলে বিএনপির এই নির্বাচনে ক্ষমতায় আসার কোনো রকমের সম্ভাবনা নাই। বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা। প্রথম দায়িত্ব নাকি দেশ পুনর্গঠন করা। তাহলে আর কাজটা কি? 5 বছরের কাজটাই তো দেশকে গঠন করা, দেশকে গঠন করা, গঠন মানে আলটিমেটলি গঠন করা। তাহলে এই যে বক্তৃতা, বিবৃতি, নানা রকমের পলিসি, প্রত্যেকটাতে কি যে বলতেছে, মানুষের কাছে হাস্যকর হচ্ছে, মানুষের কাছে হাস্য করেছে। শেখ মুজিব যুদ্ধের পরে দেশকে পুনর্গঠন করেছে, জিয়াউর রহমান পুনর্গঠন করেছে, এরশাদ পুনর্গঠন করেছে, খালেদা পুনর্গঠন করেছে, হাসিনা পুনর্গঠন করেছে, তারেকও পুনর্গঠন করবে। পুনর্গঠন, শুধু পুনর্গঠন না, পুনর্গঠন মানে পুকুর কাটবে আর পুকুর ভরাট করবে, পুকুর কাটবে আর পুকুর ভরাট করবে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। শুধু যে কাটাকাটি করবে সে পরিশ্রমিক হিসেবে বেশ বড় একটা অঙ্কের টাকা পাবে, লুটপাট করার সুযোগ পাবে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। তা না হলে যোগ্য লোকদেরকে ক্ষমতায়িত করা হচ্ছে না কেন? স্থিতিশীল সরকার তৈরি করা হচ্ছে না কেন? জ্বালাও পোড়াও কেন করা হয়? জনগণের আমানতের খেয়ানত কেন করা হয়? 5 বছর পর পর সরকার পালিয়ে যেতে হয় কেন? জনগণের কথা ক্ষমতায় প্রতিফলিত হয় না কেন? আমাদের মতো যোগ্যদেরকে মনোনয়ন দেওয়া হয় না কেন? আমাদের মতো লোকদেরকে কেন সরকারি ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না? সুতরাং তারেকের এই যে বাগাডম্ব, তারেকের এই যে প্রতারণামূলক কথাবার্তা, তারেকের এই যে সেই পূর্ণ বক্তৃতা বিবৃতি, দেশ পুনর্গঠন, 54 বছর ধরে দেশ পুনর্গঠন হচ্ছে, কিন্তু দেশের মধ্যে পরিবর্তন কিছুই আসেনি। তারা আবার কি করেছে? আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, যার ফলে যেটা হচ্ছে পরিবর্তনের কিছুই বাংলাদেশে হয়নি। একবার হ্যাঁ বলছে আর একবার না বলছে। রাজতন্ত্রের পক্ষে তারা তাদের অবস্থানটা জানিয়ে দিয়েছে। মির্জা ফখরুল ভোট পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তার আসনে সে পরাজিত হচ্ছে। কেন? তার আসনে আমরা যেটা বলেছি, বাংলাদেশের সব জায়গাতেই আওয়ামী ভোটগুলো জামাত পাবে, এবং যার ফলে যেটা দেখা যাবে মির্জা ফখরুল হেরে যাবে। সে বলেছে কি, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত। আফগানিস্তান বানালে সমস্যা কি? জুজু কেন দেখাচ্ছে দেশের লোকজন? তোমরা বিরোধী দল, তোমরা যদি তারা আফগানিস্তান বানানো ঠেকাতে না পারো, তাহলে তোমরা কি জন্য বিরোধী দল আছো? 17 বছর ধরে তোমরা কিসের বিরোধী দল ছিলে? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারো না, আন্দোলন করতে পারো না, সংগ্রাম করতে পারো নি, ছেলেপেলেদের রক্তের উপর দাঁড়িয়ে এসে এখন বড় বড় লেকচার দিচ্ছ, এক দলের মহাসচিব হয়ে বসে আছো, চলতে পারো না, হাঁটতে পারো না, অকম্মর ঢেকি। দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত। যদি পারে সেটা তোমাদের ব্যর্থতা, জামাতের সফলতা। আর আফগানিস্তান খুব বেশি খারাপ জায়গা না। বাংলাদেশের জনগণ যদি চায় তখনই শুধু তারা পারবে, যদি জনগণ না চায় তারা পারবে না। শুধু এ ধরনের মিথ্যা জুজু দিয়ে মানুষকে প্রতারিত করার দিন মনে হয় শেষ হয়েছে। নাজিউর রহমান মঞ্জু বলেছেন, এত দ্রুত চেহারা বদলাবেন ভাবতেও পারেনি। 17 বছরের যে মজলুম ছিল, যারা মুসলিম ছিল তাদেরকে বঞ্চিত করে 17 মাসে তারা জুলুমকারী হিসাবে আবির্ভূত হয়েছে। আমাদের মতো যোগ্যদের মনোনয়ন দেয়নি, 24-এর আন্দোলনের অগ্রগামীদেরকে মনোনয়ন দেয়নি, ব্যাংক ডাকাতদেরকে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন বিক্রি করেছে কোটি কোটি টাকাতে, এবং খাওয়া ভবন কেন্দ্রিক চক্র তৈরি করেছে। 2001 থেকে 2006-তে বাংলাদেশকে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে আবার সেই চক্রের মধ্যে নিয়ে এসেছে। সুতরাং খাম্বা মাম্বা কেন্দ্রিক এই যে নতুন লুটপাটের চক্র, প্রতারক চক্র, চেহারা বদলে ফেলানো গিরগিট, এদেরকে আমাদের অবশ্যই এই নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। এবং লাল কার্ড আমরা দেখতে পেয়েছি, সমাজে নানা অঙ্গনে লাল কার্ড দেখানো হচ্ছে। 17 বছরের চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড 17 মাস ধরে যেভাবে করেছে, চাঁদাবাজি 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকাতে চলে গেছে। সুতরাং এগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আসলে বাংলাদেশের তরুণ সমাজ এই নির্বাচনে পরিবর্তন আনবেই আনবে, এবং সেই পরিবর্তনে
দাঁড়িপাল্লা মার্কা বাংলাদেশে ক্ষমতায় চলে আসছে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।